হ্যালো বন্ধুরা, চলে এলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে। আজকে আমি একটা বিশেষ ভিডিও আপনাদের সঙ্গে নিয়ে চলে এসেছি, যেটি আগের দিন পর্যন্ত আমাদের সকলের সামনে একটি অন্য ধরনের বার্তা ছিল। আজকে কিন্তু সেই বার্তাটি সম্পূর্ণভাবে পরিবর্তন হয়ে গেছে বলে আপনাদের সঙ্গে আমি আলোচনায় চলে এসেছি। তো সেই আলোচনায় যাবার আগে আমি আপনাদের কাছে অনুরোধ করব, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন এবং বেল আইকনটি প্রেস করে দেন। পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের বিভিন্ন রাজ্যের তারপর আপনার বিভিন্ন জেলার বিভিন্ন পরীক্ষামূলক যে পরীক্ষাগুলো হয়, কম্পিটিটিভ এক্সাম, তাদের সেই চাকরি সংক্রান্ত বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র থেকে শুরু করে বিজ্ঞপ্তি, এমনকি কোনো যে পরীক্ষার সেন্টার থেকে শুরু করে পরীক্ষার সময় সব কিছু জানার জন্য এই পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেল আপনাদের সঙ্গে সর্বদাই ছিল আগে, আর এখনও আছে এবং ভবিষ্যতেও থাকবে। তাই যে কোনো ধরনের পরীক্ষার বিষয়ে জানার জন্য এবং যে কোনো সমস্যা সমাধানের জন্য অবশ্যই এই চ্যানেলটির পাশে থাকুন আপনারা, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং চ্যানেলটির বেল আইকনটি প্রেস করে দিন। দেখুন, আমি আজকে যে মামলাটি বা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি আগের ভিডিওতে আমি দিয়েছি। সেখানে একজন দাদা কমেন্টস করেছেন, সেই কমেন্টসেরও আমি উত্তর দেব এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা দেখতে থাকুন। আজকে কিন্তু যে বিষয়টি মেনলি উঠে এসেছে, ফোকাস হয়েছে আমাদের সুপ্রিম কোর্টের সর্বোচ্চ ন্যায়ালয়ের যে কজ লিস্ট, সেই কজ লিস্ট কিন্তু পরিবর্তন হয়ে গেছে। আর মামলা কিন্তু চলে গেছে। কি চলে গেছে না, 2016 সালের যে এসএলএসটি পরীক্ষা হয়েছিল, সেই এসএলএসটি পরীক্ষার যে হাইকোর্ট থেকে যে পরীক্ষা সম্পূর্ণ বাতিল করে দেওয়া হয়েছিল, সেই মামলা দীর্ঘদিন ধরে সুপ্রিম কোর্টে বিচারাধীন, বিচার প্রক্রিয়া চলছিল। সেই মামলা কিন্তু আগামী 27 তারিখে ওঠার কথা ছিল, সেটি কিন্তু কজ লিস্ট দিয়েও দিয়েছিলেন সুপ্রিম কোর্ট থেকে। তারপর সেই কজ লিস্ট কিন্তু পরিবর্তন হয়ে গেছে। এইটি যেমন আমি আপনাদের সঙ্গে আলোচনা করব, তেমনি এই কেস কি জটিল থেকে জটিলতর হচ্ছে এটিও কিন্তু আমি আপনাদের সামনে খোলসা করে বলে দেব। আর এই যে কেস, এই কেসের কি নতুন কিছু ঘটতে পারে সেটিও কিন্তু আপনাদের সঙ্গে আমি ডিটেলসে আলোচনা করে দেব। দেখুন, সম্পূর্ণ নিজস্ব মতামত, আমি এই আমার যে চিন্তাধারা, সেই চিন্তাধারা থেকে আমি আপনাদের সঙ্গে এই বিষয়ে আলোচনা করছি। এখানে কারো প্ররোচনায় আমি কোনো কথা বলি না, এবং নিজের যে মতাদর্শ বা যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গি অনুসারে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। প্রথমত আমি চলে আসি, আমি দেখতে পাচ্ছি এখন সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার একটি, আমাদের যে ভারতবর্ষের সর্বোচ্চ ন্যায়ালয়, সেই সর্বোচ্চ ন্যায়ালয়ের ছবি। তারপরে চলে আসি, সর্বোচ্চ ন্যায়ালয়ের ছবি আমরা দেখতে পাচ্ছি আমাদের স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান মাননীয় সিদ্ধার্থ মজুমদারের ছবিও আমরা কিন্তু এই এখন দেখতে পাচ্ছি। তারপরে চলে আসি আমাদের প্রধান বিচারপতির এজলাস, এবং প্রধান বিচারপতির যে এজলাসে যে বিচার প্রক্রিয়া, সেই বিচার প্রক্রিয়া আগের ভিডিওতে তিনি শুনছিলেন, সেটিও আমি একটা পেয়েছি। তারপর প্রধান বিচারপতি, তারপরে চলে এলাম আমি সেদিনের যে বিচার প্রক্রিয়া চলছিল, সেই বিচার প্রক্রিয়া চলাকালীন যখন কেস তিনি পর্যবেক্ষণ করছিলেন সেই সময়ের একটি ভিডিও। আর এখন আমরা চলে আসব যে বিষয়টি নিয়ে, সেটি হলো যে কজ লিস্টের ব্যাপারে। এই কজ লিস্টের ব্যাপারে পরিবর্তন হয়েছে। আমরা সকলেই জানি যে কজ লিস্ট আগের থেকে প্রকাশিত হয়ে যায়। তো কজ লিস্ট প্রকাশিত হয়েও গেছিলো, মানে ঠিক নির্দিষ্ট সময় মোতাবেক আমরা দেখেও নিয়েছিলাম। তারপরে সেই কজ লিস্ট যখন প্রকাশিত হলো, কালকে আমরা হঠাৎ করে দেখছি সেই কজ লিস্টে কিন্তু ব্যাপক পরিবর্তন। কী রকম দেখুন, এসএলপি সি নাম্বার 9586 2024 29 নম্বর সিরিয়ালে ছিল দি স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখী ভট্টাচার্য চ্যাটার্জি অ্যান্ড আদার্স। তারপরে দেখুন কোড নাম্বার 1 অ্যাজ আইটেম নম্বর 303 অন 27/1/2025 ডিলিটেড। এই জায়গাটি কিন্তু আমাদেরকে কাছে বেশ ভাবাচ্ছে, ডিলিটেড। 30 নম্বর দেখুন সুমন কুমার দে, স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, ডায়েরি নাম্বার দেয়া আছে। তারপরে দেখুন কোড নাম্বার 1, সেটিও কিন্তু ডিলিটেড করা হয়েছে, অর্থাৎ সেই লিস্ট পরিবর্তন করা হয়েছে। আমরা সকলেই জানতাম যে দুটোর থেকে উঠবে 27 তারিখে, তার সেই আশাতে আমরা ছিলাম। তারপরে কজ লিস্টও আমরা দেখেছিলাম যে আপনার আইটেম নাম্বার পড়ে গেছে, আমরা কোড নাম্বার 1-এ 27 তারিখে পাবো।
তারপরে কালকে এটি হয়েছে, কি হয়েছে আমরা দেখতে পাবো। যে একটু আমরা আসি প্রথমে, দেখুন কি দিয়েছে। 301 নম্বর, 301 যে সিরিয়াল নাম্বার, এটা স্পেশাল বেঞ্চের কিন্তু ঘটনা আমি আপনাদের সামনে আলোচনা করছি। দেখুন দিয়েছে, স্পেশাল বেঞ্চে চলে আসি মূল মামলাতে। সেখানে হচ্ছে দিয়ে 303 নম্বর, দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখী ভট্টাচার্য চ্যাটার্জি অ্যান্ড আদার্স। এটা কিন্তু স্পেশাল বেঞ্চে চলে গেছে। আর আস্থা শর্মা এখানে, যেটা আমরা আগে দেখেছি। আর ডায়েরি নম্বর এখানে সুমন কুমার দে, এটিও কিন্তু স্পেশাল বেঞ্চে চলে গেছে। আর আইটেম নাম্বার দিয়েছে, এই দেখুন সব কিছু পুরোপুরি আইএ নাম্বার ফাইল হয়েছে, সেটাও কিন্তু দিয়েছে। এখানে 301 নম্বর যেটা দিয়েছে সইফুল্লাহ অ্যান্ড আদার্স, সেটিও দিয়ে দিয়েছে। কুণাল চ্যাটার্জি বাবু ক্যাভিয়েট দাখিল করেছিল, সেটিও কিন্তু দিয়ে দিয়েছেন। পিটিশনার রেসপন্ডেন্ট সব কিছু দিয়ে দিয়েছে। একটু আপনারা ভিডিওটি দেখে নেবেন, তাহলে কিন্তু বুঝতে পারবে। আমি তারপরে ভিডিওটি বড় হয়ে যাবে, আমি আলোচনায় আসছি। তারপরে দেখুন 303 নাম্বার, যে একটু আগে আমি আলোচনা করলাম বৈশাখী বাড়ি, এটা কিন্তু মেন মামলা। আমরা যা খবর পাচ্ছি এই মামলাটির সঙ্গে 124 অর্থাৎ 124টি মামলা এর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত আছে, এবং সেই 124টি মামলারও কিন্তু শুনানি সম্পন্ন হবে। এটি কিন্তু স্পেশাল বেঞ্চের আমি ঘটনা বললাম, অর্থাৎ দুটোর থেকে স্পেশাল বেঞ্চ বসবে। তার আগে তিন বিচারপতির থাকবে ও টিফিনের আগে পর্যন্ত, তারপরে কিন্তু স্পেশাল বেঞ্চ গঠন হয়ে যাবে। অর্থাৎ টিফিনের পরে স্পেশাল বেঞ্চ, দু বিচারপতি, সম্মানীয় আমাদের প্রধান বিচারপতি এবং আরেকজন বিচারপতি উনি থাকবেন। তারা কিন্তু এই জায়গাতে বিচার করবেন। যেটা আমরা প্রথম থেকে দেখে আসছি, একদিন হয়নি প্রবলেমের জন্য 3 বিচারপতি থাকার কারণে, তারপরে এনারা দুজনেই বিচার পর্ব পরিচালনা করেছেন। এখন প্রশ্ন হচ্ছে, মামলা গেল স্পেশাল বেঞ্চ। কোশ্চেনটা কিন্তু আগের থেকে বেশ জোরালো এবং ঘনীভূত হয়ে আসছে, কারণ আমরা দেখেছি মামলা স্পেশাল বেঞ্চে যাওয়া মানে সেই জায়গাতে একটি গুরুত্বপূর্ণ কোনো কারণ না থাকলে স্পেশাল বেঞ্চে যায় না। মামলা স্পেশাল বেঞ্চে গেছে এবং সেটি স্পেশালভাবে আপনার বিচার যে শুনানি পর্ব, সেই শুনানি পর্ব সম্পন্ন হবে। কজ লিস্ট পরিবর্তন হয়ে গেছিলো, ডিলিটেড, অর্থাৎ কজ লিস্ট পরিবর্তন হয়ে গেল হঠাৎ করে, সেটা স্পেশাল বেঞ্চে মামলাটি চলে গেল। আর কেসটি কি ক্রমশ জটিল হচ্ছে? হ্যাঁ, অবশ্যই কেস জটিল আছে, এবং জটিলতর চিন্তাভাবনা, জটিলতর ভাবনা অবশ্যই এই জায়গাতে একটা মানে খুব কম সংখ্যক তো আজ মানে শিক্ষক শিক্ষিকা ও শিক্ষক কর্মচারীবৃন্দ নয়, প্রায় 25,753, অর্থাৎ প্রায় 26,000। এই 26,000 যে শিক্ষক শিক্ষিকা অশিক্ষক যে কর্মী আছেন, তাদের ভবিষ্যতের নিয়ে বলতে গেলে এটা মামলা চলছে, তাই অবশ্যই জটিল এবং নতুন কিছু ঘটতে পারে। দেখুন, আমি এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি অবশ্যই আপনাদের কাছে একটি জিনিস স্পষ্ট করব, সেটি হচ্ছে যে স্কুল সার্ভিস কমিশন এখনও পর্যন্ত কি যোগ্য লিস্ট জমা দিতে পেরেছে? আমার কাছে যা খবর আছে এখনও পর্যন্ত জমা দিতে পারেনি, অর্থাৎ দেয়নি। তাহলে কি হবে এখন? পরের যে 27 তারিখ 2টোর সময় স্পেশাল বেঞ্চে মামলাটি উঠবে, সেই মামলাটিতে কিন্তু মাননীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয় এবং সিবিআইয়ের যে আইনজীবী আছেন তিনি কিন্তু ডিটেলসে সব কিছু বলবেন, এবং সব কিছু তিনি এই প্রথম বলবেন, মাননীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয়, কারণ তিনি আগে বলার সুযোগ পাননি, বা বিচারপতি তাকে এই প্রথম সুযোগ দিচ্ছেন। উনি বলেছিলেন যে 1 ঘন্টা আমি সময় নেব, জানি না কতটা সময় নেবে, 1 ঘন্টার উপরে আশা করে নেবে, কারণ তার মামলার যে আপনার বিষয়বস্তু, সেই মামলার কিন্তু বিষয়বস্তু অনেকটাই কিন্তু গভীর এবং বেশ জটিল। তাহলে হয়তো আমার মনে হয় 1 ঘন্টার উপরে তিনি সময় নেবেন, এবং সিবিআইয়ের আইনজীবীও কিন্তু ওই 27 তারিখের যে মামলা, সেই মামলাতে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে। মামলা স্পেশাল বেঞ্চে যাওয়া মানে সেই যে শুনানি হবে ওই বেঞ্চে, সেই শুনানি কিন্তু কতটা গভীর এবং কতটা গুরুত্বপূর্ণ আমরা সাধারণ মানুষ হয়ে সেটা বুঝতে পারছি। যে একটা মামলা স্পেশাল বেঞ্চে যাওয়া মানে সেই মামলার অবশ্যই গ্র্যাভিটি, অবশ্যই অ্যাক্টিভিটি খুবই গুরুত্বপূর্ণ। এখন কেস যত সামনের দিকে এগোচ্ছে তত জটিল থেকে জটিলতর হচ্ছে। আমি আগে বলেছিলাম যে 27 তারিখে একটি শুনানি হবে, পরবর্তী যদি সব কিছু শুনানি সম্পন্ন হয়ে যায় তাহলে হয়তো আরেকটা শুনানি প্রক্রিয়া সম্পন্ন হতে পারে, সেখানে সকলকে সুযোগ দেওয়ার একটা চান্স থাকতে পারে বা দিতে পারেন প্রধান বিচারপতি, এটা আমি ভেবেছিলাম। আরও 2-4 জনের কাছেও আমি শুনেছিলাম সেই কথাটা। তো এখন স্পেশাল বেঞ্চে ওঠার পর আজকে মানে
27 তারিখে মামলার পরিপ্রেক্ষিত দেখে আমরা বুঝতে পারবো যে আরও কতগুলো শুনানি হতে পারে বা কি কোন দিকে যেতে পারে। তবে আমার মনে হয় যে এই কেস প্রধান বিচারপতি আর বেশি দিন নিয়ে যেতে চাইছেন না তিনি, কারণ এটা আমার কথা নয়, কারণ আগে তিনি একটি জায়গাতে মন্তব্য করেছিলেন যে এই কেস তিনি সমাধান করে মানে রায়দান করে দেবেন খুব দ্রুত, কারণ এটা দীর্ঘদিন ধরে চলতে পারে না। কারণ 25,753 যে টিচারের যে সংখ্যা এটা বা শিক্ষক অশিক্ষক কর্মচারীর যে সংখ্যা এটা কিন্তু বৃহৎ পরিমাণে আছে। এর ফলে কিন্তু অনেক দিন ধরে কেসটাও চলছে। সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে কিন্তু হাইকোর্টে দেবাংশু বসাক মহাশয়ের এজলাসে স্পেশাল বেঞ্চ গঠন করা হয়েছিল, সেখানে বিচার প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল এবং সেই বিচার প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাওয়ার পর পুরো প্যানেলকে অবৈধ ঘোষণা করা হয়। তারপরে সেটি রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশন, মধ্যশিক্ষা পর্ষদ তারা সকলে চ্যালেঞ্জ করে কিন্তু সুপ্রিম কোর্টে গিয়েছিল। কেসটি অতদিন থেকে আমাদের সুপ্রিম কোর্টের যিনি এখন প্রাক্তন বিচারপতি DY চন্দ্রচূড় মহাশয়ের এজলাসে বিচারাধীন ছিলেন। তারপর উনি রিটায়ার করার পর আমাদের সঞ্জীব খান্না মহাশয়ের এজলাসে বিচার প্রক্রিয়া চলছে, শুনানি প্রক্রিয়া চলছে। ইতিমধ্যে অনেকগুলি শুনানি প্রক্রিয়া হয়েছে। 27 তারিখে নেক্সট হিয়ারিং ডেট আছে। সেই ডেটে কিন্তু কিছু একটা ঘটবে বা আমাদের স্কুল সার্ভিস কমিশনের যে কাগজপত্র যোগ্য যে লিস্ট, এই যোগ্য লিস্ট যদি দিয়ে দেয় তাহলে কিন্তু কোনো অসুবিধা হওয়ার কথা নয়। বিচারপতি কিন্তু এই কথাটা বারবার বলছেন। আমরা জানি না যে স্কুল সার্ভিস কমিশনের কাছে যদি নথি থাকে তাহলে কেন ওনারা দিচ্ছেন না বা এটাকে সেপারেট করতে চাইছেন না। যোগ্যরা তো আর এমনি চাকরি পায় না, তারা দীর্ঘদিন পরিশ্রম করে অনেক কষ্ট অনেক সংগ্রাম করার পর তারা চাকরি পেয়েছে। দিনের পর রাতের পর দিন তারা পরিশ্রম করেছে, খেটেছে, রাত জেগেছে, পড়াশোনা করেছে, তারপরে কিন্তু তারা ওই জায়গাতে গেছেন। তাহলে যোগ্যর সঙ্গে অযোগ্যর কোনো তুলনা হয় না, যোগ্যর সঙ্গে অযোগ্য মিশতে পারে না। তা যোগ্যদের আলাদা করে দেওয়া হোক, অযোগ্যদের আলাদা করে দেওয়া হোক, তাহলেই তো কেস একদম সমাধান হয়ে যাবে। তাহলে এখানে স্কুল সার্ভিস কমিশনে দ্বিধা বিভক্ত কোথায়, স্কুল সার্ভিস কমিশন কেন এটা করতে চাইছেন না বা করেনি এখনও, সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। আর এটা সিবিআই আইনজীবী, আর সিবিআই আইনজীবী পরের দিন তাদের বক্তৃতায় বা তাদের যে বক্তব্য সেই বক্তব্যে কী বলেন সেটিও কিন্তু বেশ ভয়াবহ বা আমাদের কাছে খুবই কৌতূহল জাগছে যে কিনি কত কথা বলেন এবং কিভাবে তার সমাধান করেন। আরও এক জায়গাতে প্রবলেম হয়ে গেছে, যারা বলেছেন যে প্রধান বিচারপতির সামনেই বলেছেন যে এই জায়গাতে কিন্তু যারা অযোগ্য তারা বলেছেন যে এই OMR আমার নয়, আমাদের নয়, অর্থাৎ এই জায়গাতে কিন্তু আরও বেশ গভীর থেকে গভীরতর হচ্ছে। মানে কেসটির কিন্তু কেসটির যে একটি আরও অন্য মাত্রা বাড়ছে সেটা কিন্তু বলা যাচ্ছে। তাহলে এই জায়গাতে যখন আগের শুনানিতে বলেছিলেন যে আমাদের OMR নয়, তাহলে পরের শুনানিতে সিবিআইকে প্রশ্নটি কিন্তু বিচারপতি করতে পারেন বলে আমার ধারণা। দেখা যাক কি হয় বা কি বলেন, সেই জায়গাতে আমাদের সকলের দৃষ্টি থাকবে। আর কেস জটিল থেকে জটিলতর হচ্ছে, আমি আগেও বলেছি এই কেস সমাধান করা বা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে যে ধরনের জটিলতা আসছে, এখন আরেকটি জটিলতা জায়গা কিন্তু আমি আগের ভিডিওতে বলেছি, সেটি হচ্ছে আপনার নট কল ফর ভেরিফিকেশন। এই নট কল ফর ভেরিফিকেশনের জায়গাটা কিন্তু গুরুত্বপূর্ণ, তার সঙ্গে আছে আবার ওয়েটিং। যে রকমভাবে কতগুলি পর্যায়ে বা পদ্ধতিতে দুর্নীতি হয়েছে SSC প্যানেলের উপর, সেই প্যানেলের উপর দুর্নীতির ফলেই তো দেবাংশুবাবু মহাশয় এই প্যানেলকে পুরো অবৈধ ঘোষণা করেছিলেন। তাহলে এখন সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতির এজলাসে সেই বিষয়গুলি আরও একদম পরিষ্কার করার চেষ্টা করা হচ্ছে বা পরিষ্কার করছেন মাননীয় প্রধান বিচারপতি। এখন দেখার বিষয় যে নট কল ফর ভেরিফিকেশন এবং ওয়েটিং যারা আছেন, যেসব ক্যান্ডিডেটরা, তারা যদি আমাদের অযোগ্যরা যদি ওই জায়গা থেকে বেরিয়ে যায় তাহলে কিন্তু ওয়েটিংরা সেই জায়গায় এলিজেবল, যোগ্য, একদম 100% যোগ্য, তারা কিন্তু চাকরি পাওয়ার দোরগোড়াতে আছে। আর একটি জায়গা হচ্ছে কি নট কল ফর ভেরিফিকেশন, এই জায়গাতে কিন্তু জটিলতা খুবই পরিমাণে আছে। তার কারণটা আমি আপনাদের আরেকবার বলে দিচ্ছি, সেটি হচ্ছে যে ছেলেটি আমার কাছে অনেকেরই অনেক কথা হয়েছিল, তারা কিন্তু অনেকেই জানান যে আমাদের স্কোর 45, 47, 48, 49 পর্যন্ত হয়েছিল। তারা কিন্তু যারা 0 পেয়েছে, 3 পেয়েছে, 4 পেয়েছে, 5 পেয়েছে, তাদের থেকে কিন্তু ওনারা এলিজেবল। তাহলে
তাদের যে লয়ার আছেন, তাদের যে আইনজীবী আছেন, তিনি তো অবশ্যই সেই কথা মাননীয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সামনে তুলে ধরবেন। তুলে ধরাটাই বাঞ্ছনীয়, তুলবেনই, স্বাভাবিক ব্যাপার। কারণ তারা তো এলিজেবল। এমনও ক্যান্ডিডেট আছে তারা কিন্তু অনেকটা পরিমাণে নাম্বার পেয়েছিল এসএলএসটিতে। তাহলে তারা আজকে কোথায় গেল? তারা আজ অন্ধকারে হারিয়ে গেল। আর যারা ওয়েটিং, তারা তো অবশ্যই ভালো, তারা তো একটা জায়গা পেয়েই আছে। তারা আজকে দুর্নীতি করার জন্য চাকরি হলো না তাদের। তাহলে তারাও কিন্তু একটা খারাপ পজিশনে চলে গেছে। তাহলে আজকে তারা, তাদের লয়ার তাদের কি কথা বলার, সেটিও কিন্তু একটি গুরুত্বপূর্ণ জায়গা। এধারে নট কল ফর ভেরিফিকেশন, তারা আবার এধারে র্যাঙ্ক জাম্প। এই যে একটা সামগ্রিক বিষয়, এই সামগ্রিক বিষয় কিন্তু বেশ জটিল থেকে জটিলতর হচ্ছে। এই পুরো অংশটা আমরা যদি একটু নিজেরাই ভাবি, তাহলে কিন্তু দেখতে পাবেন যে চারদিকে যেন মাথাটা গুলিয়ে যাচ্ছে। অর্থাৎ আমরা বুঝতে পারছি না এ অরিজিনাল কি হতে পারে বা কি হতে যাচ্ছে, বা কী ভাবে আর্গুমেন্ট হয়, বা আর্গুমেন্টের বিষয়বস্তু কি উঠে আসছেন, বা বিচারপতি কোন দিকটা পর্যবেক্ষণ করে বের করছেন। আমরা কিন্তু প্রত্যেকেই একটা কনফিউশনের মধ্যে আসি, বুঝতে পারছি না যে কি হবে। তবে এইটুকুন পরিষ্কার হচ্ছে সকলের সামনে যে এখনও পর্যন্ত যে স্কুল সার্ভিস কমিশন আছেন, তারা যোগ্য অযোগ্য যেহেতু লিস্ট মাননীয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এজলাসে দিয়ে দেন বা জমা দেন, বা আমরা এত পর্যন্ত যোগ্য আছেন, এগুলো অযোগ্য আছেন, এগুলো যোগ্য আছেন, তাহলে কিন্তু এই প্যানেল জলের মতো পরিষ্কার হয়ে যাবে। এটা কিন্তু আমি আগেও বলেছি আপনাদের সামনে। তাহলে কিন্তু এই জায়গাতে কোনো অসুবিধা হবে না। আর যদি প্যানেল না দেন, অর্থাৎ যোগ্য অযোগ্য লিস্ট যদি বাছাই করতে না পারেন, তাহলে কিন্তু সুপ্রিম কোর্টের যে প্রধান বিচারপতি আছেন সঞ্জীব খান্না মহাশয়, তিনি কিন্তু বারবার বলছেন যে প্যানেল উড়িয়ে দেবো। তাহলে এই যে একটা মানে খারাপ দিকে যাচ্ছে, সেটা কিন্তু আমরা বুঝতে পারছি। গতকাল কিন্তু আমাদের যারা 2016 এসএলএসটির যোগ্য ক্যান্ডিডেট, তারা কিন্তু মিছিল করেছেন, তারা কিন্তু ঘেরাও করেছেন, সবে আমরা দেখতে পেয়েছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। অর্থাৎ একজন যোগ্য ক্যান্ডিডেট জানেন যে কত কষ্ট করে তাদের এই চাকরিটা জোগাড় করতে হয়েছে, কত পড়াশোনা করে তারা এই চাকরিটা পেয়েছেন। তাই এই যোগ্যদের চাকরি চিরতরে থাক, এবং তারা তাদের যে কার্যপ্রণালী সম্পন্ন করছে, স্কুলে গিয়ে স্কুল পরিচালনা করছে, স্কুল চালাচ্ছেন, ক্লাস নিচ্ছেন, সেই কাজ তারা সারা জীবনেই করে যাক। আর অযোগ্য যারা আছে, যাদের জন্য আজ হাজার হাজার ছেলে মেয়ে আপনার বঞ্চিত হয়েছেন, তারা কিন্তু স্কুল থেকে বিতাড়িত হোক, কারণ তাদের সঙ্গে যোগ্যদের কোনো তুলনা হয় না। আমি বারবারই বলছি। তাই যোগ্য অযোগ্য লিস্টটা স্কুল সার্ভিস কমিশনেরই উচিত সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতির এজলাসে জমা দিয়ে দেওয়া, এবং সকলের সামনে প্রকাশ করে দেওয়া যে এগুলো যোগ্য, এগুলো অযোগ্য। এবং এই যোগ্য অযোগ্য লিস্ট যদি প্রকাশ করে দেওয়া হয়, তাহলে আশা করি কোনো অসুবিধা হওয়ার কথা নয়, আর অসুবিধা হবে না। আর নতুন কিছু ঘটতে পারে। দেখুন, এই ঘটনাটা বা এর 27 তারিখে যে শুনানি আছে, হিয়ারিং আছে, যেহেতু স্পেশাল বেঞ্চের মামলা, সেহেতু 27 তারিখে 2টোর সময় হিয়ারিং অগ্রসর হয়ে যাবার পরে সিবিআই আইনজীবী এবং আমাদের মাননীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয় বলার পরেই আমরা আমরা প্রত্যেকেই বুঝতে পারবো যে অ্যাঙ্গেলটা কোন দিকে বা এর অভিমুখ কোন দিকে। তাই আমাদের আর একটু অপেক্ষা করতে হবে। আজকে আপনার তো আর বেশি দেরি নেই, আজ 25 তারিখ, 26, 27 আর একটা দিনের পরেই আপনার শুনানি হবে। তাই একটু অপেক্ষা করুন। মাননীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য কী তথ্য দিচ্ছেন, সিবিআই আইনজীবী কী তথ্য দিচ্ছেন, তার উপরে কিন্তু এই প্যানেলটা অনেকটা পরিমাণে নির্ভর করছে। তার কারণ হচ্ছে মাননীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয় এবং সিবিআইয়ের যিনি আইনজীবী আছেন, তিনি যদি এই জায়গাতে একদম যেরকমভাবে দুর্নীতি হয়েছেন স্পষ্টভাবে উল্লেখ করে দেন, আর এখানে যদি আমাদের স্কুল সার্ভিস কমিশন যদি চুপ করে থাকেন, তাদের আইনজীবী চুপ করে দেন, তাহলে কিন্তু বোঝা যাচ্ছে না কি হবে, বা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি মহাশয় কীভাবে জিনিসটিকে নেবেন। তাই আমাদের একটু অপেক্ষা করুন। তবে এইটুকুন যাবার আগে, মানে ভিডিওটি শেষ করার আগে এইটুকুন আমি কথা বলতে পারি যে স্পেশাল বেঞ্চের মামলা মানে খুব গুরুত্বপূর্ণ এবং খুব ক্রিটিক্যাল অবস্থায় দাঁড়িয়েছে, সেটা কিন্তু বোঝা যাচ্ছে। অর্থাৎ এই মামলার যে একটা মানে আপনার গ্র্যাভিটি আছে, এই মামলার যে একটা মানে কি বলবো,
এই মামলার যে একটা আপনার ভিতরে যে প্রচুর পরিমাণে গণ্ডগোল আছে বা একটা কঠিন থেকে কঠিনতর জিনিস আছে, সেটা কিন্তু বোঝার জন্য হয়তো স্পেশাল বেঞ্চ গঠন করা হয়েছে এবং স্পেশাল বেঞ্চে মামলাটি উত্থাপন করা হয়েছে। আর এই স্পেশাল বেঞ্চের মামলা মানেই আমরা জানি এর শুনানি পর্ব খুব এই স্পেশালের মতন হবে। পরের দিন সকলে নজর থাকুক সুপ্রিম কোর্টের 1 নম্বর এজলাসে, অর্থাৎ 27 তারিখ 2টোর সময়। আমরা সকলেই নজর রাখবো 27 তারিখ 2টোর সময়। এবং আমরা চাইবো যারা যোগ্য তারা সকলেই স্কুলে থাকুক এবং তাদের যে কার্যপ্রণালী বা কর্মপ্রণালী সেটা সম্পন্ন করুক সুন্দরভাবে। যারা 2016 সালের পর থেকে করে আসছে, আজ 2024 শেষ হয়ে গিয়ে 2025 চলছে, তারা তাদের কার্যপ্রণালী বা কর্মপ্রণালী সম্পন্ন করছে। আর আশা করছি আগামী দিনেও সেই পথটা তারা করতে পারবে, কারণ যোগ্যদের পাশে পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেল সর্বদা আছে, আগেও ছিল, এখনও আছে এবং ভবিষ্যতেও থাকবে। তাই 27 তারিখে কী ঘটনা ঘটতে চলেছে বা কী হতে চলেছে, শুনানি প্রক্রিয়ার মোড় কী হতে চলেছে বা শুনানি প্রক্রিয়ার বিষয়বস্তু কোন দিকে যাচ্ছে, সুপ্রিম কোর্টের যে প্রধান বিচারপতি আছেন তার পর্যবেক্ষণ ক্ষমতা বা তিনি কি বলতে চাইছেন বা কী কী প্রশ্ন করছেন বা সেই প্রশ্নের পরিপ্রেক্ষিত কী, সেই প্রশ্নের পরিপ্রেক্ষিতে যিনি আইনজীবী থাকবেন তিনি কি উত্তর দিচ্ছেন, সব নজর কিন্তু আমাদের থাকবে 27 তারিখ 2টোর সময়। আমি কোনো খবর পেলেই কিন্তু পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে সকলের আগে কিন্তু আমি পরিবেশন করে দেবো, দিয়ে দেবো। তাই আপনাদের এই চ্যানেলের পাশে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা এই চ্যানেলের পাশে থাকুন, সাবস্ক্রাইব করুন এবং চ্যানেলটিকে মন দিয়ে শুনুন। চ্যানেলটি যেসব আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলো আশা করি খারাপ নয় বা এই কথাগুলো পরিপ্রেক্ষিত কিন্তু একটা বর্তমান সমসাময়িক। তাই সকল বন্ধুদের কাছে আমি অনুরোধ করব বা সকল বন্ধুকে আমি অনুরোধ করব, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন। 27 তারিখ তো খবর থাকছেই, 27 তারিখ তো আমি অবশ্যই আপনাদের সঙ্গে থাকছি, জুড়ে থাকছি, আপডেট পেলেই সঙ্গে সঙ্গে দিয়ে দেবো। তার সঙ্গে সঙ্গে এমএসসি রেজাল্ট অর্থাৎ মাদ্রাসা সার্ভিস কমিশন যে 7 এসএলএসটি রেজাল্ট যে ভাইবা হয়ে গেছে, এটা যে ফাইনাল রেজাল্ট, সেই ফাইনাল রেজাল্ট কবে বেরোবে তার একটা আমি হিন্টস দিয়েছি। আশা করছি আরেকটি ভিডিও আমি দেবো 2-1 দিনের মধ্যে। আপনারা মাদ্রাসা সার্ভিস কমিশন এবং স্কুল সার্ভিস কমিশন এবং নতুন নোটিফিকেশন এই বিষয়ে নতুন কিছু জানার জন্য অবশ্যই চ্যানেলটির সঙ্গে থাকুন, চ্যানেলটিকে ভালোবাসুন। ধন্যবাদ সকলকে। সকলে নজর থাকুক 27/1/2025 সুপ্রিম কোর্টের 1 নম্বর কক্ষে প্রধান বিচারপতির এজলাসে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।